দ্বাদশ বসন্তের নীল চিঠি লিখেছেন ইয়াজ ইনসাফ দেওয়ান। পর্বসংখ্যা 5 ও 6। শব্দ পেয়ে যারা মুখ তুলে তাকালো, ইউভানকে দেখেই কপাল কুঁচকে ফেলল। এখানে কি সকাল সকাল আবার চলে এসেছিস জ্বালাতে? ইউভান, এসব পাগলামো কবে ছাড়বি? ইউভান কিছু না বলে শুধু দাঁত বের করে হাসলো। তারপর একদম জারার সামনে চেয়ারটা টেনে বসে পড়ল। বসার ভঙ্গিটা বেপরোয়া, পা দুটো ছড়িয়ে, হাত দুটো চেয়ারের হাতলে। জগিং করে আসা শরীর থেকে এখনও হালকা ঘামের গন্ধ। শার্টের উপরে 2টা বোতাম খোলা। ও বউ গো, বউ, একবার বলো না ভালোবাসি। তোমাকে আমার বাচ্চার মা বানিয়ে দিব। যারা চোখ কপালে তুলল, রাগে ফুঁসছে, কিন্তু চোখ চেপে হাসি আটকাচ্ছে। বেয়াদব, লজ্জা করে না? সিনিয়র মেয়েকে বউ বানাতে চাস, আবার ইটিস পিটিস করার চিন্তা করিস? ছি, আমি তোর 6 বছরের বড় বেয়াদব। ইউভান চেয়ার থেকে একটু ঝুঁকে এলো। সিনিয়র মেয়েরা একটু বেশি রোমান্টিক হয়। তুমি তো প্রতি রাতে স্বপ্নের ভেতরে খেয়ে দাও আমাকে। তখন তো সকালে কষ্ট করে গোসল করতে হয় আমার। আমি কিছু বলি? রাতে বলো আমি আমি কারো তোমাকে সাহায্য করি সব করতে। কথাটা শুনে জারার কান লাল হয়ে গেল। হাতের ফাইলটা শক্ত করে চেপে ধরল। আস্তাগফিরুল্লাহ, একটু তো শরম কর। তোর খাতনাও দেখেছি আমি, আমার সামনে ঘুরে বেড়াতি লেংটু হয়ে। ইউভান এবার উঠে দাঁড়ালো। টেবিল ঘুরে জারার একদম কাছে চলে এলো। যারা চেয়ারে বসা, আর ইউভান দাঁড়িয়ে। উপর থেকে ঝুঁকে ফিসফিস করে বলল, গলার স্বর নিচু করল। তার মানে ছোটবেলায় আমার ছোট মিয়া দেখে রেখেছ? আরে প্যারা নিও না, ছোটবেলায় আমার ছোট মিয়া ছোট ছিল, তবে এখন বড় হয়ে গেছে, বলেই চোখ টিপে দিল। যারা আর পারল না, ফাইলটা দিয়ে ঠাস করে ইউভানের বুকে মারল। যা, বের হ বলছি আমার কেবিন থেকে, অসভ্য কোথাকার। ইউভান হাসতে হাসতে পেঁচাতে পেঁচাতে দরজার দিকে গেল। যাওয়ার আগে আবার ঘুরে বলল, যাচ্ছি ডাক্তার আপা, তবে আপনার পিছু ছাড়ছে না। সিনিয়রদের রোমান্টিকতা টেস্ট করা আমার শখ। আর এখন বের হতে বলছেন, একসময় আপনি বলবেন কাছে আসো যান। দরজাটা ভিজিয়ে দিয়ে বেরিয়ে গেল। আর ভেতরে যারা বসে রইল বুক ধুকপুক করতে করতে। রাগও হচ্ছে, লজ্জাও লাগছে, আবার ঠোঁটের কোণে অজান্তেই হাসিটাও লেগে আছে। সকালবেলা দেওয়ান পরিবারের সবাই নাস্তা করতে বসেছে। সকালে নাস্তা করেই ইলহাম দেওয়ান আর মেহজাবিন দেওয়ান হাসপাতালে ডিউটিতে চলে গেছেন। যাওয়ার আগে দুজনেই আদিবার মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছেন। এবং ডাইনিং টেবিলে বসে আছেন ইকবাল দেওয়ান, আরিবা দেওয়ান, ইয়াস, ইউভান আর আদিবা। আদিবা এখনও একটু সংকোচ নিয়ে বসে আছে। মাঝে মাঝে চারপাশে সবার দিকে তাকাচ্ছে। এখনও বিশ্বাসই হচ্ছে না সে এই পরিবারের একজন। আরিবা দেওয়ান তার প্লেটে আরও একটা পরোটা তুলে দিয়ে বললেন, এত কম খেলে হবে? আর একটু খা আম্মা। আদিবা আস্তে করে বলল, জি খাচ্ছি আম্মু। এদিকে নাস্তা শেষ করেই ইয়াজ আর কোনো কথা না বলে ড্রয়িং রুমের সোফায় গিয়ে আধশোয়া হয়ে পড়ল। হাতে মোবাইল। আজ তার দিনের বেলায় কোনো ডিউটি নেই। রাতে হাসপাতালের শিফট, আর বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান আছে। তাই আজকে একটু আরাম করেই সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। মোবাইল স্ক্রল করতে করতে সে একেবারে নিজের জগতে ডুবে আছে। ডাইনিং টেবিলে বসে আদিবা অজান্তেই কয়েকবার তার দিকে তাকালো, আবার দ্রুত চোখ নামিয়ে নিল। কেন জানি না, ডাক্তার সাহেবকে চোখের সামনে দেখলেই তার বুকের ভেতরটা কেমন অদ্ভুত হয়ে যায়। ঠিক তখনই ইকবাল দেওয়ান সকালের পত্রিকা খুলে মনোযোগ দিয়ে খবর পড়ছিলেন। হঠাৎ ভ্রুকুচকে বললেন, এই যে দেখো, এখনও দেশে কত জায়গায় বাল্যবিবাহ হচ্ছে। আইন আছে, সচেতনতা আছে, তারপরও এসব বন্ধ হচ্ছে না। যারা এসব করে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ইয়াসও গম্ভীর হয়ে বলল, ঠিকই বলেছ আব্বু। ইউভান মাথা নেড়ে বলল, এইসব একদমই ঠিক না। সিনিয়র আপু থাকতে ছোট মেয়েদের বিয়ে করে কি পাই? কথাটা শুনে ইকবাল দেওয়ান কেসে উঠল। কাশির শব্দে পুরো ড্রয়িং রুম থমথমে হয়ে গেল। তিনিও সিনিয়র আপুকে বিয়ে করেছেন। মেহজাবিন দেওয়ান তার থেকে 5 বছরের বড়। ইকবাল দেওয়ান চোখ সরু করে ইউভানের দিকে তাকালেন। এই ছেলে কি তাকে ইন্ডিকেট করেই কথাটা বলল? বয়স 50 পেরিয়েছে, কিন্তু বইয়ের সামনে এখনও ভয় পান। যৌবনকালে তিনিও
প্রচুর দুষ্টুমি ফাজলামো করেছে। এসব ভাবনার ভেতরেই পাশ থেকে আরিবা দেওয়ান চায়ের কাপ হাতে নিয়ে মুচকি হাসলেন। ইকবাল দেওয়ানের দিকে তাকিয়ে আস্তে করে বললেন, কি ভাইজান, গলা আটকে গেল নাকি? ইকবাল দেওয়ান আমতা আমতা করে বললেন, না, ধুলা গেছে গলায়। ইউভান আর ইয়াস মুখ চাওয়াচাই করে ফিক করে হেসে ফেলল। ছেলেগুলো ভারী বজ্জাত হয়েছে, বাপ চাচাদেরও ছাড়ে না। ইকবাল দেওয়ান বুঝলেন এখন আর বেশি কথা তুললে উল্টো প্যাঁচ লাগিয়ে দিবে, তাই গম্ভীর মুখ করে পত্রিকাটা হাতে নিয়ে বললেন, বড়রা কথা বললে মাঝে কথা বলতে নেই। ভার্সিটি নেই আর তোমাদের আজকে না থাকলে আদি মাকে স্কুলে ভর্তি করিয়ে তোমরা দিয়ে আসবা, সেই দায়িত্ব তোমাদের দিলাম আজকে। আচ্ছা বড় আব্বু, আমি আর ইয়াস আদিকে ভর্তি করিয়ে দিয়ে আসবো বলেই ইউভান ফিসফিস করে ইয়াসকে বলল, দেখলি বড় আব্বু লজ্জা পাইছে, কেমনে কথা ঘোরালো। সিনিয়র বইয়ের পাওয়ার আলাদা। ইয়াস দাঁত দিয়ে ঠোঁট চেপে হাসি আটকালো। ইকবাল দেওয়ান আবার আফসোসের সুরে বাল্যবিবাহের কথা বললেন। টিভির নিউজে দেখিয়েছে একটা মেয়েকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছে। শ্বশুরবাড়ির টর্চার সহ্য করতে না পেরে মেয়েটা মারা গেছে। আদিবার থেকে 3 বছরের বড় হবে মেয়েটা খুব জোর। সেজন্য তিনি বারবার এই একই বিষয় নিয়ে আফসোস করছে। ছি ছি, কি যুগ আসলো, অল্প বয়সে বিয়ে দিয়ে মেয়েটার জীবনটাই শেষ করে দিল। বাল্যবিবাহ একদমই ঠিক না। কথা বলার ভিতর সোফায় আছোয়া অবস্থাতেই বেখেয়ালে ইয়াজ বাবার কথায় সুর মিলিয়ে বলে উঠল, একদম ঠিক বলেছ আব্বু, যে ছেলেরা বাল্যবিবাহ করে তাদের ধরে টুনটুনি কেটে দেওয়া উচিত। কথাটা মুখ দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে যেন সময় এক মুহূর্তের জন্য থেমে গেল। ইয়াজের নিজেরই চোখ কপালে উঠে গেল। ইন্নালিল্লাহ, মনে মনে নিজের জিভটাই যেন কামড়ে ধরল সে। আস্তাগফিরুল্লাহ, একটু বেশি বলে ফেললাম না? আমি নিজেই তো পরিস্থিতির কারণে বাল্যবিবাহ করে বসে আছি। টুনটুনি কেটে দিলে ভবিষ্যতে বাবা হব কিভাবে? হাই আল্লাহ, মুখটা আমার আগে চলে, মাথা পরে কাজ করে। আমার কথা সিরিয়াসলি নিও না প্লিজ। ওপাশে বসে থাকা আদিবা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল ইয়াজের দিকে। বাল্যবিবাহ নিয়ে কথা বলতে দেখি তার উপর এমন উদ্ভট কথাবার্তা ইয়াজের মুখে থেকে শুনে তার ছোট্ট মস্তিষ্কে যতটুকু ধরা দিল তাতেই বেশ লজ্জা পেল। পরের মুহূর্তে তার গলায় খাবার আটকে গেল। কাশতে শুরু করতেই সবাই চমকে উঠল। ইকবাল দেওয়ান তড়িঘড়ি করে উঠে বললেন, আরে আরিবা, তাড়াতাড়ি পানি দাও আদিমাকে। আরিবা দেওয়ান দ্রুত 1 গ্লাস পানি এনে আদিবার হাতে দিলেন। আস্তে আস্তে খা আম্মা। আদিবা কয়েক ঢোক পানি খেয়ে ধীরে ধীরে স্বাভাবিক হলো। ইকবাল দেওয়ান এবার কড়া চোখে ইয়াজের দিকে তাকালেন। তোর কি একটুও কমন সেন্স নেই? ইয়াজ মোবাইল নামিয়ে নির্বাক হয়ে তাকিয়ে রইল। ইকবাল দেওয়ান আবার বললেন, কোথায় কি কথা বলতে হয় সেটাও বুঝিস না? এখানে ছোট্ট একটা মেয়ে বসে আছে, সবাই একসঙ্গে নাস্তা করছি, আর তুই কি সব আজে বাজে কথা বলছিস? ইয়াজ মাথা নিচু করে শান্ত গলায় বলল, জি, ভুল হয়ে গেছে। আর কোনো কথা না বলে সে ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালো। একবার খুব কিছু সময়ের জন্য আদিবার দিকে তাকালো। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলতেই আদিবা তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলল। ইয়াস দ্রুত নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। কখন আবার কি কথা মুখ দিয়ে বের করে বলে দেয় তখন আবার আরেক বিপদ। কোনোভাবে মেহজাবিন দেওয়ান কানে দেওয়া যাবে না বাল্যবিবাহ করেছে। তার মা যত নরম দেখায় মোটেও তেমন না। হাসি খুশি মানুষ, কিন্তু অন্যায় অবিচার দেখলে নিজের বাড়ির মানুষকেও ছাড়বে না। ইয়াজের স্পষ্ট মনে আছে, ছোটবেলায় একবার ইয়াস পাশের বাসার বিড়ালকে ঢিল মারছিল। মেহজাবিন দেওয়ান সেদিন 3 দিন কথা বলেননি ছেলের সাথে। আর যদি জানে তার ছেলে বাল্য বিবাহ করেছে, নিজে ধরে নিজের ছেলেকে জেলে পুরে দিবে। নাস্তা শেষ করেই ইয়াস আর ইউভান আদিবাকে নিয়ে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর গাড়িটা ঢাকার ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ এর সামনে এসে থামল। বিশাল গেট, ভেতরে ছুটে বেড়ানো ছাত্রীরা আর অভিভাবকদের ভিড় দেখে আদিবা অজান্তে ইউভানের হাতের প্রান্তটা আলতো করে চেপে ধরল। ইউভান সেটা টের পেয়ে মুচকি হেসে বলল, আরে আদি, কি হলো? আমরা তো আছি। 3 জন অফিস ভবনের দিকে এগিয়ে গেল। রিসেপশনে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর
তাদের ভর্তি শাখার দায়িত্বে থাকা এক ম্যাডামের কক্ষে যেতে বলা হলো। কক্ষে ঢুকতেই ভদ্রমহিলা হাসি মুখে বললেন, জি বসুন, কাকে ভর্তি করাতে এসেছেন? ইয়াস ভদ্রভাবে চেয়ার টেনে বসে হালকা হাসলো, আমার ছোট বোনকে। তবে আগে একটা কথা বলি ম্যাডাম, আপনার হাসিটা কিন্তু খুব সুন্দর। কথাটা শুনে ম্যাডাম হেসে ফেললেন, ধন্যবাদ, তবে আগে ভর্তি শেষ করি, তারপর প্রশংসা শুনব। পাশে দাঁড়িয়ে থাকা ইউভান মুখ টিপে হাসল, ভাই 5 মিনিটও হয়নি, শুরু করে দিলি? ইয়াস নিরীহ মুখ করে বলল, আমি তো শুধু সত্যিটাই বললাম, সুন্দর হাসির প্রশংসা করা কি অপরাধ? ম্যাডাম আদিবার ভর্তির সব কার্যক্রম শুরু করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, কাজের চেয়ে যেন চোখাচোখির কাজটাই বেশি চলছে। ইয়াস এক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়ে আছে। ম্যাডাম যতবার চোখ তুলে তাকাচ্ছেন ততবারই দুজনের চোখ এক হয়ে যাচ্ছে। আর চোখ মিললেই ইয়াস ঠোঁটের কোণে দুষ্টু একটা হাসি ফুটিয়ে দিচ্ছে। অন্যদিকে ম্যাডামও অজান্তেই বারবার ইয়াসের দিকেই তাকিয়ে ফেলছেন। এসব দেখে ইউভান আদিবা গোল গোল চোখে দুজনেরই নীরব প্রেমের কার্যকলাপ দেখছে। দেখতে দেখতে প্রায় 20 মিনিট কেটে গেল, অথচ ভর্তি ফরমের কাজের চেয়ে চোখের ভাষাতেই যেন বেশি কথা হয়ে গেল। শেষ পর্যন্ত ইউভান বিরক্ত হয়ে বলে উঠল, ভাই তোদের শুভদৃষ্টি যদি শেষ হয়ে থাকে তাহলে বল, বিয়েটাও পড়িয়ে দেই। আর বিড়াল মারার কাজটা বাসর ঘরে গিয়ে করিস। এখানে আমরা দুইজন নিষ্পাপ মানুষ বসে আছি। আমাদের সামনে এত রোমাঞ্চ করলে কিন্তু লজ্জায় আমরা গলে পানি হয়ে যাব। ইউভানের কথা শুনে ম্যাডাম লজ্জায় একেবারে লাল হয়ে গেলেন। তাড়াহুড়ো করে আদিবার ভর্তি প্রক্রিয়া শেষ করে বললেন, আপনার বোনের ভর্তি শেষ সম্পূর্ণ হয়ে গেছে। চাইলে আজ থেকে ক্লাস করতে পারে, আর যদি আজ না চায় তাহলে কাল থেকে নিয়মিত ক্লাস শুরু করতে পারবে। এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল, আমার তো এখনও পিপাসাই মিটল না। ম্যামের কথা শেষ হওয়ার আগেই ইয়াস বলে উঠল, ম্যাডাম অবাক হয়ে বললেন, মানে? আপনার পানি পিপাসা পেয়েছে, তাহলে পানি খেয়ে নিন, আমাকে বলছেন কেন? ইয়াস হালকা হেসে বলল, আপনার এই হটনেসে আমি তো হট হয়ে গেছি, থুড়ি থুড়ি, গলা শুকিয়ে গেছে। তবে এই পিপাসা সাধারণ পানিতে মিটবে না, আপনার নদীর মতো গভীর চোখের পানিতেই বোধহয় মিটবে। কথাটা শুনে ম্যাডাম লজ্জায় চোখ নামিয়ে ফেললেন। জীবনে কেউ তাকে এভাবে মিষ্টি করে খুনসুটি করে কিছু বলেনি। একদিকে ভীষণ লজ্জা লাগছে, অন্যদিকে অদ্ভুত এক ভালো লাগাও কাজ করছে। ঠিক তখনই হঠাৎ দুটো ছোট্ট ছেলে হুড়মুড় করে কেবিনে ঢুকে পড়ল। মা মা চিৎকার করতে করতে তারা দৌড়ে এসে ম্যাডামকে জড়িয়ে ধরল। ম্যাডামও হাসি মুখে তাদের কোলে তুলে আদর করতে লাগলেন। সেটা দেখে ইয়াসের চোখ যেন কপালে উঠে গেল। এই ব্যাটারি দুইটা কার, আর আপনাকে মা বাপ বলে কেন ডাকছে? ইয়াসের কথা বুঝতে না পেরে ম্যাডাম একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, ব্যাটারি মানে? কিসের ব্যাটারি? কি বলছেন এগুলা? ব্যাটারি মানে এই যে আপনার কোলে থাকা বাচ্চার কথা বলছি আমি। প্রশ্ন শুনে ম্যাডাম একটু ইতস্তত করে বললেন, ওরা ওরা আমার বাচ্চা। এই কথা শোনা মাত্র ইয়াসের মনে হলো যেন তার হৃদয়ে একসঙ্গে 1000টা বজ্রপাত হলো। মুখটা মুহূর্তেই শুকিয়ে গেল। কয়েক কদম পিছিয়ে গিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, না, এ হতে পারে না, আমি এটা মানি না। আপনি আমার ছোট্ট নিষ্পাপ মনটাকে চুরমার করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আপনার যতগুলো বাচ্চা হবে সবাই ল্যাংটা হয়ে জন্মাবে। কথাটা বলেই ইয়াস ঝড়ের বেগে কেবিন থেকে বেরিয়ে গেল। ম্যাডাম হতভম্ব হয়ে গোল গোল চোখে দরজার দিকে তাকিয়ে রইলেন, যেন এখনও বুঝে উঠতে পারছেন না একটু আগে আসলে কি ঘটে গেল। ইয়াসকে এভাবে বেরিয়ে যেতে দেখে ইউভান আর আদিবা একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। তারপর আর দেরি না করে ওর পিছু পিছু বেরিয়ে গেল। আর কেবিনের ভেতরে ম্যাডাম এখনও বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। ইয়াস, ইউভান আর আদিবা ঢাকার ব্যস্ত রাস্তার ফুটপাত ধরে হাঁটছেন। ইউভান ইচ্ছে করে ইয়াসকে শুনিয়ে আদিবার উদ্দেশ্যে বলল, কি দিনকাল এলো রে আদি, শেষমেশ আমাদের ইয়াস ভাইকে কিনা 2 বাচ্চার মায়ের সঙ্গে ফ্ল্যাট করতে হচ্ছে। ছি ছি ছি, দেওয়ান পরিবারের মান ইজ্জত আর কিছুই রইল না। কথাটা শুনে ইয়াস কটমট করে ইউভানের দিকে তাকালো। আর একটুও উস্কানি দিলেই রাস্তার মাঝখানে যুদ্ধ বেঁধে যাবে। আর একটা কথা বলবি, বললে কিন্তু তোকে লাথি মেরে সোজা ময়লা ড্রেনে ফেলে দেব। শালা
ইয়াসকে আরও রেগে যেতে দেখে ইউভান ঠোঁট বাঁকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, হায় রে, উচিত কথা বললেই দোষ। এই দুনিয়ায় ভালোর কথার কোনো দামই নাই। ইয়াস দাঁত কিরমির করে বলল, তোর উচিত কথাগুলো তোর পেছনে ভরে দেব আমি। একদম বেয়াদব। ওদের দুজনের সাপে নেউড়ে সম্পর্কের মতো ঝগড়া দেখে আদিবা বিরক্ত হয়ে বলল, এই তোমরা কি একটু থামবে? একটুও ভালো লাগছে না। আমাকে কোথাও সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে চলো না। আদিবার কথা শুনে দুজনেই মুহূর্তের মধ্যে চুপসে গেল। ইউভান হেসে বলল, আচ্ছা ঠিক আছে, বল কোথায় যেতে চাস? এখনই নিয়ে যাচ্ছি। আদিবার সাথে এ কয়দিনে ওদের সম্পর্ক অনেক ভালো হয়ে উঠেছে। এখন আর নিজেকে গুটিয়ে রাখে না। রাখবে কিভাবে? রাখতেই দেয়নি বাড়ির কেউ। আর যে মানুষগুলোর সাথে সারা জীবন কাটাবে, এখন তাদের সাথে এত দূরত্ব কেন রাখতে হবে? সেই ভেবে আদিবা সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলা শুরু করেছে। আদিবা চারপাশে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি তো ঢাকার কিছুই ভালো করে চিনি না। কোথায় যাব সেটাও জানি না। তোমরা যেখানেই নিয়ে যাবে সেখানেই যাব। কথাটা শুনে ইউভান এবার ইয়াসের দিকে তাকিয়ে বলল, কিরে ভাই, আমাদের এই পিচ্চিটাকে কোথায় ঘুরতে নিয়ে যাব? ইয়াস একটু ভেবে বলল, চল আগে ওকে টিএসসি ঘুরিয়ে নিয়ে আনি, তারপর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় আর রমনা পার্কের দিকটাও দেখিয়ে আনবো। ঢাকায় এসে এসব না দেখলে আবার কি দেখলো? ইয়াসের প্রস্তাবে ইউভানও রাজি হয়ে গেল। এরপর তিনজন মিলে সারাটা দিন ঘুরে বেড়ালো। টিএসসির আড্ডা, শাহবাগের ব্যস্ততা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস আর রমনা পার্কের মনোরম পরিবেশ, সব কিছুই আদিবার কাছে নতুন আর দারুণ লাগছিল। ছোট্ট বাচ্চার মতো আনন্দে কখনো এদিক কখনো ওদিকে ছুটে বেড়াচ্ছিল সে। ঘুরতে ঘুরতে বিকেলের দিকে তারা মেডিকেল কলেজে পৌঁছালো। মেডিকেল কলেজটা ওদের নিজেদের। আজকে অনুষ্ঠান ছিল বিধায় আরও আদিবাকে ঘুরিয়ে দেখানো হবে, তাই ওরা ওকে নিয়ে এসেছে। আজ কলেজে বড় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চারপাশের রঙিন সাজসজ্জা, আলোকসজ্জা। ওরা তিনজন নিজেদের মধ্যে গল্প করতে করতে কলেজ ক্যাম্পাসের ভিতর দিয়ে হাঁটছিল। ঠিক তখনই ইউভানের চোখ পড়ল একটু দূরে হাঁটতে থাকা ইয়াজের উপর। মনে হলো সে যেন কোথাও যাওয়ার তাড়ায় দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে। ইউভানা দেরি না করে জোরে ডাক দিল, ইজু ভাই। পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর শুনে ইয়াস থেমে গেল। ঘুরে তাকাতেই দেখতে পেল ইয়াস, ইউভান আর আদিবা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তাদের দিকে ভ্রুকুচকে তাকিয়ে উঠল। এরপর সে তাদের দিকে এগিয়ে এলো। কাছে এসে ইয়াজের চোখ পড়ল আদিবার দিকে। মেডিকেল কলেজের মতো জায়গায় তাকে দেখে সে খানিকটা অবাক হলো। কৌতূহলী দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে প্রশ্ন করল, এই চুটকে রে, এখানে কেন এনেছিস? পিচ্চি ঘুরতে চাচ্ছিল, ওকে সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় আর রমনা ঘোরাচ্ছি। এখানে আসাতেই হতো আমাদের, আবার বাসায় গিয়ে ওকে রেখে আসবো। এত ঝামেলা না করার থেকে তাই এখানে নিয়ে আসলাম। ও দেখে যাবে আমাদের ভার্সিটি, সাথে ঘোরাও হলো। একে তো সারাদিন কোনো খোঁজ ছিল না তোদের। এত কাজ সব আমার একা একা করা লাগছে। এখন ওকে দেখে রাখবি নাকি কাজ করবি? ইয়াজ কিছুটা বিরক্ত মুখে বলল, আমার সোনা ভাই, তোর আর কোনো কাজ করা লাগবে না। আমরা চলে এসেছি তো, এখন সব কাজ আমরা ভেস্তে দিব, থুড়ি করে দিব, তুই বসে থাক। ইয়াসের কথা শেষ হতে না হতেই ইউভান বলে উঠল, ভাই তুই অনেক কাজ করেছিস, এখন রেস্ট নে, বাকিটা আমরা সামলে নিব। পুরা ঝাঁকার ঝাঁক ফাঁকা ফক করে দিব, তুই শুধু আদিকে দেখে রাখ। ইয়াজ কিছু বলবে, তার আগে ইয়াস আর ইউভান দুজনেই দুই দিকে হাঁটা দিল। ইয়াজ হাবলার মতো তাকিয়ে রইল, ওদের কিছু বলার সুযোগই পেল না। ইয়াজ এবার আদিবার দিকে তাকালো। আদিবা গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, মুখে নিষ্পাপ ভাব। এখানে কি হলো কিছুই বুঝলো না। কি আর বলবে? ইয়াজ আদিবাকে বলল, ছুটকে আয়, আমার সাথে সাথে পিছু পিছু আসবি। এদিক ওদিক তাকানোর দরকার নাই। কার উপর আবার ক্রাশ খেয়ে পড়ে যাস? হাত পা ভেঙে গেলে আবার ঝামেলা। এখন পোলাপান তো অল্প বয়সেই এসব নিয়ে পেকে যায়। আদিবা বেবদের মতো তাকিয়ে আছে। ও রাগ লাগছে। এই লোক যখন তখন যেখানে সেখানে সবার সামনে খালি চুটকে বলে। এই পর্যন্ত ইয়াজের মুখের উপর কথা না বলা আদিবা আজকে মুখ ফসকে রাগে বলে উঠল, এই একদম আমাকে চুটকে বলবেন না। আমি পিচ্ছি না, আমার বয়স 12।
আর আমার নাক দিয়ে দুধও বের হয় না। ইয়াজ টাস করে পেছনে ঘুরল, মনে হলো পিছে থেকে কেউ বাঁশ মেরে দিয়েছে। মুখের রিয়াকশন এমনই হলো ইয়াজের। আদিবা এমন ওর সামনে কথা বলতে দেখে আরও বেশি অবাক হলো। কাল অবধি মুখ তুলে তাকাচ্ছিল না, কি নিষ্পাপ লাগছিল। সে এখন তার সামনে এমন টসটসে কথা বলছে। এরে চুটকে, মুখে কি এতদিন তালা দিছিলি? আজ এমন টসটসে কথা বলছিস আমার সামনে? আবার আবালের মতো বলছিস এই চুটকে, তোরে কে বলেছে নাক দিয়ে দুধ বের হয় কবে থেকে? বাপের জন্মে শুনিনি তো। ইয়াজের কথা শুনে আদিবা বুঝতে পারল ও মুখ ফুসকে ভুল কথা বলে ফেলেছে। কিছুটা লজ্জা পেল, তবু ইয়াজের কথার উত্তর দিল না, নিজেকে দাবিয়ে রাখল। দেখুন দেখুন, আপনি এটাই জানেন না। গ্রামের দাদিরা বলতো তো ছোট বাচ্চাদের নাক দিয়ে দুধ বের হয়। আমার তো নাক দিয়ে দুধ বের হয় না, আমি তো তাহলে বাচ্চা না। ইয়াজ হতাশ, হতবাক, হতবম্ব হয়ে তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। ও কি বলবে কিছুই বুঝতে পারছে না। ইয়াজ মনে মনে বলল, এই নাকি আমার বউ, কিসে টিপ দিলে কি বের হয় সেটাই জানে না। আমার তো ফাটা কপাল। আল্লাহ, তুমি একটা বাড়ি মেরে আমার কপাল আরও ফাটিয়ে দাও। দিয়ে আসলাম এতিমখানায়, তবু সুখ সইল না। আবার আমার বাড়িতে এসে হাজির হইল। অন্যদিকে, আসসালামু আলাইকুম বিবিজান, কেমন আছেন? সারাদিন শুধু এত এত কাজ করলে কি হবে? একটু আপনার জুনিয়র জামাইয়ের দিকেও নজর দিতে পারেন। যারা অফিসে বসে কিছু ফাইলের কাজ করছিল। হঠাৎ ইউফানের কণ্ঠ শুনে মাথাটা উঁচু করে সামনের দিকে তাকালো। তাকাতেই দেখতে পেল ইউফান দরজার সঙ্গে হালকা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ওর দিকেই তাকিয়ে আছে। ইউভানকে দেখে যারার চোখে হালকা একটা হাসির ঝলক দেখা গেল, তবে মুখে বিরক্ত ভাব এনে বলল, এই বেয়াদব, আমি তোর কোন কালের বিবিজান রে? ওমা, জানো না বুঝি? তুমি তো আমার এ কালের বিবিজান, এই জন্মের। আর যদি মৃত্যুর পর কোনো জন্ম থাকে তাহলেও সেটার জন্য তোমাকে আমি বুকিং দিয়ে রাখবো। কথাগুলো বলতে বলতে ইউভান জারার দিকে এগিয়ে গেল। জারার টেবিলের কাছে এসে ওর হাতের ফাইলটা নিয়ে টেবিলের একপাশে রেখে দিল। তারপর জারার চেয়ারটা ঘুরিয়ে উঠতে জারার কোমর ধরে তাকে টেবিলের উপর বসিয়ে দিল। কাজটা এত দ্রুত করলো যে যারা কিছু বুঝে ওঠারই সুযোগ পেল না। এই বেয়াদব, কি করলি এটা তুই? কি করলাম দেখতেই তো পেলে নিজে। দেখেছি, দেখেই তো জিজ্ঞেস করেছি, তুই আমার কোমরে হাত দিলি কেন অনুমতি না নিয়ে? জারার কথা শুনে ইউভান হঠাৎ আরও কাছে এগিয়ে গেল। জারার কোমরের দুপাশে হাত রেখে ওর আরও কাছে চলে এলো। যারা যেন পাথর হয়ে গেছে, কিছু বলতে পারছে না, নড়তেও পারছে না। ইউভান দু হাত দিয়ে জারার মেদ মুক্ত কোমরে হালকা চাপ প্রয়োগ করে ধরে আছে। ও এক দৃষ্টিতে যারা চোখের দিকে তাকিয়ে রইল। যারা চোখের দিকে তাকিয়ে রইল। তোমার শরীরের প্রতিটা অঙ্গে, প্রতিটা ভাঁজে, প্রতিটা জায়গায় শুধু আমার রাজত্ব চলবে। আমার ভালোবাসায় তুমি নিজেকেই শেষ করে দিবে জান। যারা এক দৃষ্টিতে ইউভানের চোখের দিকে তাকিয়ে ওর কথাগুলো শুনছিল। কোনো ঘোরের দিকে হারিয়ে গিয়েছে সে। কথাগুলো বলেই ইউভান ধীরে ধীরে জারার পাতলা চিকন ঠোঁটের দিকে নিজের মুখটা এগিয়ে নিতে লাগলো। কি হলো বুঝে ওঠার আগেই যারা নিজের চোখ দুটো বন্ধ করে নিল। হঠাৎই ইউভান যারাকে ছেড়ে সরে এলো। যারা যে কাঙ্ক্ষিত মুহূর্তটার অপেক্ষা করছিল সেটা না পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকালো। তাকাতেই দেখলো ইউভান ওর চেয়ারে পা তুলে আরাম করে বসে আছে। এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে, চোখে সে চিরসেনা শয়তানি হাসি। যারা কিছুটা রেগে বলে উঠল, বেয়াদব ছেলে একটা, তোমার জন্য সব কিছু করতে পারি, হতেও পারি বিবিজান। বাচ্চা পোলাপান এত যে পকর পকর করস শুনি, আমার ভালোবাসার জন্য কি কি করতে পারিস? তুমি চাইলে এখনই তো আমার ইজ্জত লুটে নিতে পারো, যেভাবে ইচ্ছে সেভাবে লুটে নিতে পারো, তাও আমি তোমাকে কিছু বলবো না। নিজ ইচ্ছায় আমার ইজ্জত হরণ করতে দেব তোমাকে। তো প্রসেসিং শুরু করবা নাকি? ইউভানের কথা শুনে যারা লজ্জা আর রাগে টেবিলের উপর থাকা ফাইলটা ইউভানের দিকে ছুঁড়ে মারল। রেগে গিয়ে বলে উঠল, বেয়াদব, নির্লজ্জ বেহায়া ছেলে কোথাকার, বের হ বলছি আমার কেবিন থেকে।
তুই না হলে আজ তোকে মেরে ভর্তা বানিয়ে দিব। কথাটা বলেই যারা টেবিল থেকে নেমে ইউভানের দিকে তেড়ে এলো। ইউভান গতিক সুবিধা না দেখে উঠে দরজার দিকে দৌড় দিল। দরজার কাছে গিয়ে একটু থেমে আবার বলল, চাইলে কিন্তু সুযোগটা এখনও নিতে পারো জান। দাঁড়া তুই, তোকে আমি উল্টো করে। যারা শেষ কথাটা আর শোনার অপেক্ষা করলো না ইউভান। ওকে আর কে ধরে? বুলেটের গতিতে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে গেল। ইয়াস ফোনের মুখ গুজে করিডোর দিয়ে হেলে দুলে হাঁটছিল। চারপাশের দিকে তার কোনো খেয়ালই নেই। হঠাৎ সামনে থাকা কারো সঙ্গে ধাক্কা খেলো সে। ধাক্কা খেয়ে ইয়াস দ্রুত মাথা তুলে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে একটা গুলুমুলু সুন্দরী মেয়ে। মেয়েটার দিকে তাকাতেই যেন ইয়াসের মনে লাড্ডু ফুটতে শুরু করলো। মেয়েটার মুখে ছিল মিষ্টি একটা হাসি। ইয়াসও নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে মুচকি হেসে বলল, হেই প্রিটি গার্ল, আই অ্যাম রিয়েলি সরি। আমি খেয়াল করিনি। মেয়েটা মুচকি হেসে বলল, ইটস ওকে, কোনো সমস্যা নেই। রাস্তায় চলাফেরা করতে গেলে এমন একটু হতেই পারে। ইয়াস অবাক হওয়ার ভান করে বলল, ওহ থ্যাংক ইউ, তুমি তো বেশ সুইট একটা মেয়ে। অন্য কেউ হলে তো এতক্ষণে আমাকে ঝাড়িয়ে দিয়ে দিত। বাই দ্য ওয়ে, হোয়াটস ইয়োর নেম? মেয়েটা হালকা হাসি দিয়ে বলল, মাই নেম ইজ তারা সিকান্দার। ইয়াস নামটা শুনে মুগ্ধ হওয়ার ভান করে বলল, তোমার নামটাও তোমার মতোই কিউট। তারার মুখে লাজুক হাসি ফুটে উঠল। থ্যাংক ইউ। তারার লাজুক মুখ দেখে ইয়াস মনে মনে একটা দুষ্টু হাসি দিল। তারপর জিজ্ঞেস করলো, কোন ইয়ারে পড়ো তুমি? তারা, থার্ড ইয়ারে। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলে? বয়ফ্রেন্ডের কাছে নাকি? তারা অবাক হয়ে বলল, ওমা না না, আমি কোনো রিলেশন করি না। তারার কথা শুনে ইয়াসের মুখের হাসি আরও বেড়ে গেল। এত সুন্দর একটা মেয়ে রিলেশন করে না, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সত্যি বলছি, আমি কারো সাথে রিলেশনে নেই। কেন? তারা একটু ভেবে বলল, পছন্দ করে এমন কেউ নেই, আর আমারও কাউকে পছন্দ হয় না। ইয়াস আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, আমি জানি কেন আপনার বয়ফ্রেন্ড নেই। তারা অবাক হয়ে তাকালো। কেন? ইয়াস মুচকি হেসে বলল, কারণ এর আগে তো আপনার সঙ্গে আমার দেখা হয়নি। ইয়াসের কথা শুনে তারা হেসে ফেলল। তারপর ইয়াস নিজের হাতে থাকা সূর্যমুখী ফুলটা তারার দিকে এগিয়ে দিল। সূর্যমুখী ফুল? তারা অবাক হওয়ায় ইয়াস বলল, জানো এই ফুলের সঙ্গে তোমার একটা মিল আছে। কি মিল? ইয়াস মুচকি হেসে বলল, সূর্যমুখী ফুল যেমন সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে থাকে আর দেখতে সুন্দর হয়, তুমিও ঠিক তেমনই। ইয়াসের কথা শুনে তারা লজ্জায় মুচকি মুচকি হাসতে লাগলো। কে কে ফুলের মতো সুন্দর? আমিও একটু দেখি তো। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত মেয়েলি কণ্ঠ ভেসে এলো। ইয়াস সেই কণ্ঠ শুনে পেছনে তাকালো। তাকাতেই তার চোখ বড় বড় হয়ে গেল। এটা তো তার 9 নম্বর গার্লফ্রেন্ড রিয়া। ইয়াস কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, কেউ না তো? কে হবে? রিয়া তারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই মেয়েটা কে? ইয়াস তাড়াতাড়ি বলল, আরে ও তো আমাদের কলেজের স্টুডেন্ট, একটু কথা বলছিলাম। তারপর প্রসঙ্গ পাল্টাতে বলল, তুমি এখানে কি করছো? রিয়া সন্দেহের চোখে তাকালো। সত্যি বলছো তো? ইয়াস একটু অভিমানী হওয়ার অভিনয় করে বলল, তুমি আমাকে বিশ্বাস করো না? এটাই তোমার ভালোবাসা? কথাটা বলে ইয়াস আর দাঁড়ালো না, দ্রুত সেখান থেকে চলে গেল। কিছুটা দূরে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, যাক বাবা, এবারের মতো বেঁচে গেলাম। কিন্তু তার ভাগ্যে যে আরও বিপদ অপেক্ষা করছে সেটা তো সে জানতো না। সামনে তাকিয়ে আছে আরেকজন মেয়ে, তার দিকেই এগিয়ে আসছে। মেয়েটা কাছে এসেই ইয়াসকে জড়িয়ে ধরল। ইয়াসও হালকা করে জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ বেবি। এটা ইয়াসের 3 নাম্বার গার্লফ্রেন্ড সাদিয়া। সাদিয়া অভিমানী গলায় বলল, তুমি আমাকে একদম ভালোবাসো না। সারাদিন কতবার কল দিলাম, একবারও ধরলে না। ইয়াস নরম গলায় বলল, বেবি আমি একটু ব্যস্ত ছিলাম। কি করব বলো, কাজ ছিল। ঠিক তখনই আগের গার্লফ্রেন্ড রিয়া আবার সেখানে এসে হাজির হলো। ইয়াস আর সাদিয়াকে দেখে সে রেগে আগুন হয়ে গেল। এটা কে ইয়াস? তুমি ওকে জড়িয়ে ধরে আছো কেন? তারপর সাদিয়ার দিকে তাকিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরেছিস? সাদিয়াও
ছাড়ার পাত্রী নয়। ও ফুঁসে উঠল রিয়ার উপরে। তোর বয়ফ্রেন্ড? ইয়াশ তো আমার বয়ফ্রেন্ড। মুহূর্তের মধ্যে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। তর্ক থেকে এক পর্যায়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হলো। আর ইয়াশ, সে এক পাশে দাঁড়িয়ে শুধু অবাক হয়ে তাদের কাণ্ড দেখছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। অবশেষে মনে মনে বলল, এখান থেকে কেটে পড়াই ভালো। এই কথা ভেবেই সুযোগ বুঝে ইয়াশ দৌড় দিল। আদিবাকে নিয়ে ইয়াশ দাঁড়িয়েছিল মঞ্চের এক সাইডে। শিক্ষকদের বসতে দেওয়া হয়েছে যেখানে সেখানে। আদিবাসী দাঁড়িয়েছিল, বেশ বোরিং ফিল করছে। আর ইয়াশ, ইউভানের কোনো খোঁজ নেই। ইয়াশ ফোনে মুখ গুজে দাঁড়িয়েছিল। প্রফেসর ডক্টর আরহাম বেশি দিন হয়নি চাকরিতে যোগদান করেছেন। ইয়াজের সাথে বেশ ভালোই কথা হয়। অনেকক্ষণ ধরে দুজনকেই লক্ষ্য করছিল। এগিয়ে এসে ইয়াজকে ভালো মন্দ জিজ্ঞেস করে হঠাৎ, আপনার বোনটা তো অনেক কিউট, মাশাআল্লাহ, একদম কিউটের ডিব্বা। কথাটা বলেই প্রফেসর আরহাম আদিবার গাল ধরে হালকা করে টেনে দিল। ঘটনাটা ইয়াজের চোখে পড়তেই তার ভেতরে কেমন যেন রাগ লাগলো। ওর একদম পছন্দ হলো না বিষয়টা। আদিবার গাল টেনে দেই, সেটা দেখে ইয়াজের প্রচণ্ড রাগ হলো। চুটকিকে এভাবে টাচ করার সাহস কিভাবে পেল উনি? ভাবতেই রাগে সব ভেঙে ফেলতে ইচ্ছে করছে। প্রফেসর রফিক সাহেবও এগিয়ে এসে মুচকি হেসে বলল, হ্যাঁ, আসলেই মেয়েটা অনেক কিউট। তাদের কথাগুলো শুনে ইয়াজের রাগ যেন তরতর করে বেড়ে গেল। কিন্তু পরিস্থিতির কারণে সেখান থেকে হুট করে সরেও যেতে পারছিল না। ইয়াজ কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই তার চোখে পড়ল দূর